সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন। হাসান মামুন, স্বাগত আপনাকে। শিরোনাম দেখে নিচ্ছি দর্শক মণ্ডলী। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে উদ্ধার হয়নি 1 টাকাও, সনদ নিয়ে এখনও গভীর সংকট। মানবজমিন, ঐতিহাসিক 7ই নভেম্বর আজ। বাংলাদেশের প্রাক নির্বাচনী পরিস্থিতি এখনও নাজুক, 8 সুপারিশ, IRA-এর রিপোর্ট। কালের কণ্ঠ, নির্বাচনী সহিংসতার সংখ্যা বাড়ছে, মূল হোতারা অধরা, ক্ষুব্ধ স্থানীয় রাজনীতিকরা। আমার দেশ, 13 নভেম্বর, নাশকতার ছক আওয়ামী লীগের। সংবাদপত্রের পাতায় সেই দিনটি, সিপাহী জনতার বিপ্লব। কালবেলা নির্বাচনী মাঠের ভয়, অবৈধ অস্ত্র, 120 দিনের বিচার, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দেশ রূপান্তর প্রচার চালাতে প্রার্থীদের ডর, কোনো মতেই ঐক্য নেই, সিদ্ধান্ত সরকারের ঘাড়ে। সময়ের আলো, নির্বাচনী সহিংসতা ঠেকাতে সরকারের প্রস্তুতি কতটা, ঐকমত্য কমিশনের খরচ নিয়ে ধোঁয়াশা। খবরের কাগজ, যুক্তরাষ্ট্রে শুল্ক কমাতে চলছে দর কষাকষি, দলীয় প্রতীকে ভোট ঝুঁকিতে জোট সঙ্গীরা। আলোকিত বাংলাদেশ, 5 দফায় অনর 8 ইসলামী দল, গুমের সাজা, মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন। করতোয়া, অর্থ উপদেষ্টা গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও, 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন। কাগজে যা দেখলাম তাতে দেখলাম আজ ঐতিহাসিক 7ই নভেম্বর। সেই দিনটাকে সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা আছে। জি মতি ভাই, একটা পরিবর্তিত পরিস্থিতিতে 7ই নভেম্বর পালিত হচ্ছে। গেল বছর গণ অভ্যুত্থানের পর পালিত হয়েছিল। এখন আরেকটা পরিস্থিতি। তো আমরা পরিস্থিতিটা জানি, সেটা হলো যে দেশ একটা নির্বাচনের দ্বারপ্রান্তে, এবং সেটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিছুটা সংকট এখনও চলছে এবং জনমনে অনিশ্চয়তা আছে। তো এর সঙ্গে 7ই নভেম্বরের সম্পর্ক কি, এটা একটু বলা যেতে পারে। 7 নভেম্বর হয়েছিল কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে। আমরা জানি 75-এর 15ই আগস্টে কী ঘটেছিল, এবং তারপর একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছিল, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানও চলছিল, এবং সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা বিরাজ করছিল। সেনাবাহিনীর মধ্যে একটি রাজনৈতিক দল ঢুকে লিফলেট বিতরণ সহ কিছু করেছিল, এবং তার পরিণতিতে 7ই নভেম্বর হলেও জিয়াউর রহমান সাহেব সেখানে কিন্তু একটা ভিন্ন ভূমিকা নিয়েছিলেন। সেই রাজনৈতিক দলের প্রত্যাশা ছিল যে তিনি তাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন, কিন্তু যিনি কারামুক্ত হয়েছিলেন ওই ঘটনায়, তৎকালীন সেনাপ্রধান, তিনি কিন্তু বেরিয়ে এসে সেনাবাহিনীর শৃঙ্খলা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন। এবং আমরা বইপত্রে পাই যে তিনি ওই সময় মানে উশৃঙ্খল যারা হয়ে পড়েছিল তাদেরকে শৃঙ্খলায় ফেরাতে উনি বিভিন্ন ক্যান্টনমেন্টে ঘুরে ঘুরে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন এবং বলতেন যে কমান্ডে ফিরতে হবে। এবং কমান্ড প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে কঠোর সিদ্ধান্তও নিতে হয়েছিল। এমনকি 7ই নভেম্বরের নেপথ্যে যে রাজনৈতিক নেতা ছিলেন, আমরা জানি কর্নেল তাহের, তার বিচারের উদ্যোগও উনি নিয়েছিলেন। এবং এ ব্যাপারে শোনা যায় যে তৎকালীন সেনা কর্মকর্তাদের এক ধরনের চাপও ছিল যে সেনাবাহিনীতে যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। তো সেই বিচার নিয়ে প্রশ্ন আছে, এবং তার যে শাস্তি হয়েছিল সেটা সঙ্গত কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। পরে আদালতে সেই বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশের আদালতে। তো যাই হোক, 7ই নভেম্বর একটা মানে ঘটনাবহুল সময়কে আমাদের স্মরণ করিয়ে দেয়। এর ভেতর দিয়ে যার উত্থান হয়েছিল, জিয়াউর রহমান, তিনি পরে মানে সামরিক শাসক থেকে
মানে রাজনীতিতেও প্রবেশ করেছিলেন এবং সেজন্য গণভোটের প্রথম গণভোট কিন্তু তিনি আজকে এই যে গণভোট নিয়ে এত কথা আয়োজন করেন, সেই গণভোট কতটা সুষ্ঠু ছিল সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সেই গণভোটের ভেতর দিয়ে গণতন্ত্রের উত্তরণের দিকে কিন্তু দেশ এগিয়েছিল এবং জিয়াউর রহমানের হাতে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় সেই দল কিন্তু এখন মাঠে সবচেয়ে বড় বিরোধী দল, মানে বিরোধী দল না, আমি বলছি যে সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগের অ্যাবসেন্সে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং মনে করা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হলে সেই দল ক্ষমতায় আসবে, এটা ব্যাপকভাবে মনে করা হচ্ছে। শুধু বিএনপি এটা মনে করছে তা না, বিএনপির যারা প্রতিপক্ষ আছে তারাও কিন্তু মনে করছে। এবং এই দল পরে জিয়াউর রহমানের মৃত্যুর পরে, বেদনাদায়ক মৃত্যু সেটাও ছিল, এবং দুজন রাষ্ট্রপতি কিন্তু মর্মান্তিকভাবে খুন হয়েছেন আমাদের দেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান সাহেব। তো এরপর তার পত্নী, বিধবা পত্নী বেগম জিয়ার হাতে বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে বিকশিত হয়, এরশাদ বিরোধী আন্দোলনে বড় ভূমিকা রাখে এবং তারা কিন্তু এই দেশের প্রথম মানে তত্ত্বাবধায়ক সরকার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে তারা জয়যুক্ত হয়। এবং আমরা অনেকে তখন ভাবছিলাম, আমি তরুণ তখন বিশ্ববিদ্যালয় ছাত্র, আপনি তো সাংবাদিকতায়, আমরা অনেকে কিন্তু ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ জিতবে, এইরকম একটা প্রেডিকশন ছিল। এবং আওয়ামী লীগের মধ্যে কিন্তু নাকি নেপথ্যে মন্ত্রিসভাও গঠিত হয়েছিল, মানে তাদের ক্যাবিনেট তৈরি হয়ে গিয়েছিল যে ক্ষমতায় তো আসছি, কিন্তু প্র্যাকটিক্যালি ক্ষমতায় এলেন বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি। এবং তারপর তো আমরা দেখলাম যে আবার তারা ক্ষমতায় এলেন এবং সেটাও একটা ভালো নির্বাচনের ভেতর দিয়ে 2001 সালে। যাই হোক, তারপরে আজকে তো এই পরিস্থিতি। তো আমরা দেখতে পেয়েছি এরপর সেনাবাহিনীতে কিন্তু ক্রমে একটা শৃঙ্খলা এসছে এবং সেনাবাহিনী কিন্তু গণতন্ত্রের মানে প্রতিষ্ঠা এবং উত্তরণে বারবারই ভূমিকা রেখেছে। যেমন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা দেখেছি যে সেনাবাহিনীর হস্তক্ষেপের সুযোগ ছিল, কিন্তু সেনাবাহিনী হস্তক্ষেপ করেনি, বরং গণতন্ত্রের উত্তরণে সহায়তা করেছে। এবং এরপর যত নির্বাচন হয়েছে সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা রেখেছে। এবং এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানেও কিন্তু গণ অভ্যুত্থানের ভেতর থেকে বহু জায়গায় এরকম স্লোগান উঠেছিল যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, কিন্তু সেনাবাহিনী সেই ধরনের কোনো আগ্রহ দেখায়নি। বরং রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে বৈঠক করে তাদের ইচ্ছায় এবং সেখানে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এমনও শোনা যায় যে, এটা জানি না অসমর্থিত, কেউ কেউ বলেছে যে সেনা প্রধান নাকি প্রধান উপদেষ্টার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন, এরকম বলেছেন কেউ কেউ। তো সেটা যদি জানিয়েও থাকেন, সরকার গঠনের পর কিন্তু অসহযোগিতার কোনো প্রমাণ নেই এবং এখন পর্যন্ত সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনীর কারণে কিছুটা হলেও স্বস্তি বিরাজ করছে এবং সেনাবাহিনীর ওপর আস্থা মানুষের অটুট আছে এখনও। এবং আমরা তো লাস্ট যে সেনাবাহিনীর তরফ থেকে যে প্রেস ব্রিফ করা হলো, সেখানেও সেনাবাহিনী বলেছে যে আমরা গণতন্ত্র উত্তরণের জন্য অপেক্ষা করছি, আমরা ব্যারাকে ফেরার অপেক্ষা করছি। এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে মাঠে যে সেনাবাহিনীর সদস্যরা আছে তারা রেস্টের জন্য এবং ট্রেনিংয়ের জন্য অর্ধেক যাবে এবং অর্ধেক থাকবে, তো এইসব ব্যাপারেও তারা সহযোগিতামূলক অবস্থানে আছে পুরোপুরি। তো যাই হোক, আমরা তো প্রত্যাশা করি যে অতীতের এইসব ঘটনাবলী আর ঘটবে না, সেনাবাহিনী তার কার্যপরিধির মধ্যে থাকবে এবং সরকারও তার মতো করে পরিচালিত হবে, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে এবং গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সব প্রতিষ্ঠানে বিরাজ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে সনদ নিয়ে এখনো গভীর সংকট। জি, কি দেখছেন? একটা বাস হচ্ছে, কিন্তু প্রতিদিন বাস হচ্ছে। মতি ভাই, আমি মনে করি, আমার এটা ব্যক্তিগত মত, যে ঐকমত্য মানে কমিশন, জাতীয় ঐকমত্য কমিশন, যেটা ডক্টর ইউনূস গঠন করেছিলেন যে লক্ষ্যে, সেই লক্ষ্য অর্জনে কমিশনটা শেষ দিকে ব্যর্থ হয়েছে। তারা যে সুপারিশ দিয়ে গেছেন তাদের মেয়াদ পেরিয়ে গেছে এবং তাতে একটা অনৈক্য নতুন করে সৃষ্টি হয়েছে।
এক ধরনের ঐক্য কিন্তু আমরা তৈরি হতে দেখেছিলাম সনদ স্বাক্ষর অনুষ্ঠানে। এনসিপি যদিও স্বাক্ষর করেনি, যারা সনদের ব্যাপারে বেশি উৎসাহী ছিল, কিন্তু জামায়াত ইসলামী বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং তাদের জনসমর্থন বেড়েছে বলে মনে করা হয়। তো এবং তারা খুবই উৎসাহী যে তারা আগামীতে ভালো করবে। তারা কিন্তু সনদে স্বাক্ষর করেছে এবং আমরা আশা করছিলাম যে এর বাস্তবায়ন নিয়ে অন্তত সংকট তৈরি হবে না। কিন্তু ঐকমত্য কমিশন যে বর্ধিত সময় পেল, তাতে বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে এমন একটা প্রস্তাব সরকারকে দিয়ে গেছে, যে প্রস্তাব নিয়ে আমার মনে হয় সরকারও বিপাকে আছে। সর্বশেষ যেটা জানানো হয়েছে যে পারতপক্ষে 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করে যেন একটা ঐক্যবদ্ধ দিক নির্দেশনা সরকারকে দেয়, মানে দিক নির্দেশনা, অর্থাৎ সরকার দিক নির্দেশনা চাচ্ছে রাজনৈতিক দলের কাছে। এটা কিন্তু প্রত্যাশিত ছিল না। প্রত্যাশিত ছিল যে সরকারি দিক নির্দেশনাটা দেবে, মানে যে ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে। কিন্তু সেটা দিতে সরকার ব্যর্থ হচ্ছে এই জন্য যে ওখানে একটা পক্ষপাত চলে এসছে। বিএনপি এবং তার সঙ্গে সমমনা যেসব দল আছে, তারা যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছিল ভিন্নমত, মানে বিভিন্ন প্রশ্নে, বিশেষ করে সংবিধান সংস্কারের প্রশ্নগুলোতে, সবগুলোতে না, কিন্তু প্রায় 22টার মধ্যে 9টি মানে সুপারিশে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল। তারপরও সেই সিদ্ধান্তে তারা সই করেছিল। তো কথা ছিল যে এই নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে এবং যে দল নির্বাচন জিতবে তারা তাদের ইশতেহার অনুযায়ী আগামী সংসদে সংস্কার বাস্তবায়ন করবে। সরকার যদি এই জায়গায় থাকতো তাহলে কিন্তু নতুন করে আলোচনার প্রয়োজন হতো না। এখন রাজনৈতিক দলগুলোকে যে সময় দেওয়া হয়েছে তারও বোধহয় 3-4 দিন চলে গেল 7 দিনের মধ্যে। তো 7 দিনটা আলটিমেটাম না, আইন উপদেষ্টা বলেছেন, হয়তো সময় আরও বাড়ানো হবে, কিন্তু সময় বাড়ালেও এক্ষেত্রে কি অগ্রগতি হবে সেটা কিন্তু বোধগম্য না। তবে মানে জামায়াতে ইসলামীর তরফ থেকে প্রস্তাব আছে বিএনপির প্রতি যে আলোচনায় বসার। আজকে সর্বশেষ খবর টেলিভিশনে দেখা গেল যে জামায়াত থেকে ফোন করা হয়েছিল বিএনপি মহাসচিবকে। তো তাদের অফিসিয়াল কি অবস্থান সেটা এখনও পরিষ্কার না। তবে একটা সংবাদপত্র থেকে যোগাযোগ করা হয়েছিল সালাউদ্দিন সাহেবের সঙ্গে, যিনি ঐকমত্য কমিশনে বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন। তো তিনি বলেছেন যে আমরা তো সবসময় উদার আলাপ আলোচনার জন্য, আমরা প্রয়োজনে বসব। আর হচ্ছে যে কিছু ছোট রাজনৈতিক দল যারা জামায়াত এবং বিএনপির মধ্যবর্তী, তারা নাকি দুই পক্ষের সাথে কথাবার্তা বলছে, তারা দুই পক্ষকে কাছাকাছি আনার চেষ্টা করছে। আর এমনও শোনা যায়, অসমর্থিত খবর, সেটা হচ্ছে যে সরকারেরও একটা অংশ, মানে উপদেষ্টাদের একটা অংশ, তারা নাকি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যে মানে অনানুষ্ঠানিকভাবে কথাবার্তা বলার জন্য। তো ধারণা করা যায় কথাবার্তা ভেতরে ভেতরে হচ্ছে এবং একটা নাকি মানে বিনিময়ের কথা হচ্ছে যে জামায়াত যদি মানে নির্বাচনের দিন গণভোটে রাজি থাকে তাহলে বিএনপি উচ্চকক্ষে পিআরের ব্যাপারে রাজি হতে পারে, এইরকম একটা কথাবার্তা চলছে। তো সেটা হয়েও যদি একটা মানে সমঝোতার দিকে যায়, গণ অভ্যুত্থানের শক্তিগুলো একত্র থাকে এবং মানে নির্বাচনের ব্যাপারে যে একটু অনিশ্চয়তা আছে গণভোটকে ঘিরে বা ঐকমত্য কমিশনের যে সুপারিশ সেটা বাস্তবায়ন ঘিরে, জনমনে সংশয় কিন্তু এখনও আছে। মানুষ রাস্তাঘাটে জিজ্ঞেস করে যে নির্বাচনটা সময় মতো হবে কিনা, সেই সংশয়টা কিন্তু দূর হয়। তবে মতি ভাই এখানে একটু উল্লেখ করতে চাই যে যেদিন মানে আমাদের শফিক ভাই প্রেস সেক্রেটারি জানালেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত যে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসুক, সেই দিনই কিন্তু বিএনপি যে 237টি আসনে তাদের যে প্রাথমিক প্রার্থী তালিকা এটা প্রকাশ করে এবং এটা অনেকে মনে করছে যে বিএনপি ইচ্ছাকৃতভাবে এটা করেছে, মানে নির্বাচনের বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য। এবং এরপর থেকে আমরা কিন্তু দেখছি যে মিডিয়াতে এবং রাস্তাঘাটেও মানুষের মধ্যে আলোচনা যে কে কোথায় নমিনেশন পেল, কোথায় গণ্ডগোল হচ্ছে, কোথায় হচ্ছে না, এইসব, কিংবা কোথায় ফাঁকা রাখা হয়েছে কাকে নেয়ার জন্য, বা জোট গঠন হবে কিনা, এনসিপি আসবে কিনা, এই আলোচনাও আছে। একটা বড় সংবাদপত্র একটু স্পেকুলেটিভ নিউজ করেছে, সেটা নিয়ে আবার এনসিপির মধ্যে একটু উত্তেজনা তৈরি হয়েছে যে জল্পনা কল্পনা নির্ভর নিউজ কেন হচ্ছে। কিন্তু এটাও ঠিক যে জল্পনা কল্পনা নির্ভর নিউজ তো
হতে পারে এবং মানুষের মধ্যে কিন্তু আগ্রহ আছে। অনেক ক্ষেত্রে জল্পনা সত্য হতেও দেখা যায়, পলিটিক্যাল নিউজ তো তাই হয়, পলিটিক্যাল নিউজ হয়। তো যাই হোক, তো এটা ঘিরে একটু তাদের মধ্যে মানে উত্তেজনা চলছে, কিন্তু তারা তো এটা পুরোপুরি অস্বীকার করছে না যে বিএনপি জামাতের সঙ্গে তাদের আলাপ আলোচনা হচ্ছে না। পলিটিক্যাল পার্টি আলোচনা হতেই পারে, জি। আর এনসিপিও আজকে খবর আছে যে তারা ওই যে নমিনেশন পেপার বিক্রি শুরু করছে, তারা জানিয়েছে, এবং তারা 300 আসনই প্রার্থী দেবে এরকম বলছে। তো সেটা করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা তো দেখতে আমাদের জন্য অপেক্ষা করতে হবে। এই যখন অবস্থা, তখন আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট RII তারা যে রিপোর্ট বাংলাদেশ সম্পর্কে দিয়েছে, তাতে মনে হচ্ছে যে তারা বলেছে যে নির্বাচনের আগে প্রাক নির্বাচনী পরিস্থিতি নাজুক, এবং 8টা সুপারিশও দিয়েছে। আপনি কি নিশ্চয়ই দেখেছেন? জি। এবং এখানে আমরা তো উল্লেখ করতে পারি যে ওই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটল, পরে জানা যাচ্ছে যে এটা একটা সন্ত্রাসী গ্রুপের 2 অংশের মধ্যে গণ্ডগোলের পরিণতি। এখানে বিএনপির যিনি নমিনেটেড তিনি টার্গেট ছিলেন না, তিনি ঘটনাচক্রে আহত হয়েছেন। কিন্তু ঘটনা যাই হোক, এটা তো খুবই মানে দুর্ভাগ্যজনক। এবং আজকে সংবাদপত্রে রাউজানের খবর আছে, রাউজানে আবার নতুন করে আর রাউজানে তো সংঘর্ষ হয়েছে। রাউজানে তো চলছে, অনেকগুলো খুনের ঘটনা ঘটেছে এবং তার মধ্যে বেশ কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা গাজীপুরের পরিস্থিতিও জানি। এরকম কিছু পকেট কিন্তু আছে যেখানে মানে আগে থেকে পরিস্থিতি খারাপ, এবং এখন তো নির্বাচনী ডামাডোলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এই আশঙ্কা আছে। একটা সংবাদপত্রে খবর আছে যে অবৈধ অস্ত্র এটা উদ্বেগ ছড়াচ্ছে। এর মধ্যে আবার সেনাবাহিনীর একাংশ মানে রেস্টে যাবে এবং ট্রেনিংয়ের জন্য যাবে, অন্য অংশ পরে যাবে। তো এই পরিস্থিতিতে সার্বিক অবস্থার আরও অবনতি ঘটে কিনা সে আশঙ্কা আছে। পুলিশ সংস্কার হয়নি, এটা কিন্তু সবাই বলছে। পুলিশ সংস্কার কমিশনের যেসব প্রস্তাব ছিল সেগুলো নিয়ে তেমন আলোচনা হয়নি। পুলিশ কমিশন এখনও গঠন হয়নি। তো এই কাজগুলো সরকার করে ফেলতে পারত এবং করে ফেলাটাই স্বাভাবিক ছিল। তাতে কিন্তু পরিস্থিতির যে অবনতির ধারা সেটা অনেকটা রোধ করা যেত। পুলিশকে মানে সঠিকভাবে ব্যবহার করার সুযোগ থেকেই সরকার কিন্তু বঞ্চিত হলো, এবং দেখা যাচ্ছে যে সেনাবাহিনীও অনেক ক্ষেত্রে একটু মানে কঠোর ব্যবস্থা নিতে দ্বিধাগ্রস্ত, কারণ তাদের বিরুদ্ধে সমালোচনার সুযোগ অনেকেই গ্রহণ করে। সর্বশেষ যে প্রেস ব্রিফ করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে, সেখানেও কিন্তু এই বিষয়টা আপনি লক্ষ্য করবেন, বলা হয়েছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কিছু ঘটলেই অপপ্রচার চালানো হয় এবং সরকারের সঙ্গে বিরোধ তৈরিরও একটা চেষ্টা কোনো কোনো মহল নিয়ে থাকে। তো সব মিলিয়ে এই পরিস্থিতিটা নির্বাচনের অনুকূল নয়। আর নির্বাচন কমিশন কতটা কি করতে পারবে, দায়িত্ব তাদের হাতে যাওয়ার পর, বিশেষ করে তফসিল ঘোষণার পর তো দায়িত্ব তাদের হাতে যাবে এবং প্রশাসনের দায়িত্ব তাদের হাতে যাবে। এখন নির্বাচন কমিশন কতটা দৃঢ়ভাবে এ দায়িত্ব পালন করতে পারবে সেটা কিন্তু আমরা মানে বলতে পারছি না, কারণ নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা এই কমিশনের নেই। এই জন্য বলা হচ্ছিল যে কিছু নির্বাচন যদি তারা অন্তত করতে পারত, যেমন কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন যদি করতে পারত ব্যাপকভাবে না হলেও, তাহলে তারা কিন্তু নির্বাচন কিভাবে ডান করতে হয়, গ্রহণযোগ্য শান্তিপূর্ণ করতে হয়, সেই অভিজ্ঞতাটা তাদের হতো। তো সেজন্য মানে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে। আর গণ অভ্যুত্থানের পক্ষে যে দলগুলো আছে তাদের মধ্যে বিবাদ বিসংবাদ বাড়ছে। তারা যদি ঐক্যবদ্ধ হতে পারত নির্বাচনের প্রশ্নে, তারা কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে যে নির্বাচন পেছানোর জন্য দায়ী, কিংবা আরেক পক্ষ বলছে যে তারা মাঠ দখল করে নিয়েছে, তারা জাল ভোট দেবে, এইসব বলা হচ্ছে। এনসিপি থেকে কড়া বক্তব্য এখনও দেওয়া হচ্ছে। আজকেও হাসনাত আবদুল্লাহ বক্তব্য রেখেছেন, এবং এই বক্তব্যগুলোতে বোঝা যায় যে পরিস্থিতি কিন্তু যথেষ্ট অনুকূলে নয়, নাজুক। আর একটা হচ্ছে যে যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের দিক থেকে মানে অন্তর্ঘাত চালানো হতে পারে। তারা কিন্তু এর মধ্যে বক্তব্য দিয়েছে এবং জাতিসংঘ
জাতিসংঘেও তারা চিঠি পাঠিয়েছে Yeah. যে তা জাতিসংঘ যাতে সহায়তা না করে, টেকনিক্যাল যেসব সহায়তা করে থাকে এটা নাকি জাতিসংঘের সনদের বিরোধী, এই কথাগুলো বলছে। আজকে যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এগুলোতে কোনো কাজ হবে না। কাজ হবে না এটা খুবই সঙ্গত, কারণটা হচ্ছে জাতিসংঘ তো তারা নিজেরা উদ্যোগী হয়ে মানে গণ অভ্যুত্থানে কী ঘটেছিল, গণ অভ্যুত্থান মোকাবেলায় শেখ হাসিনা সরকার অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে গিয়ে কী পরিস্থিতি সৃষ্টি করেছিল সেই বিষয়ে কিন্তু তারা রিপোর্ট দিয়েছে, এবং সেই রিপোর্ট যথেষ্টই কড়া এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। যদিও তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা কোনো দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে এই বার্তাটাও আছে যে জনগণ যদি ব্যাপকভাবে অংশ নেয়, মাঠে থাকা রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করে, তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এরকম বার্তা কিন্তু নাই। তো যাই হোক, তারপরও আমরা আশা করব যে সরকার এইসব রিপোর্ট বিবেচনায় নেবে ভালোভাবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ডক্টর ইউনূস সাহেব নিজেও কিন্তু বলেছিলেন যে হঠাৎ করে কোনো দিক থেকে হামলা আসতে পারে এবং তাতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে। তো সেটা যাতে না হয় সেই দায়িত্ব তো এই সরকারকে নিতে হবে। এত সবের মধ্যেও কিন্তু একটা সুখবর আছে, মূল্যস্ফীতি কমেছে। জি, আপনি কিভাবে দেখেন? অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে, এই খবরটা আছে। সেপ্টেম্বরের তুলনায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে উল্লেখযোগ্যভাবে। খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি সেভাবে কমেনি, তবে দুটোর অভিঘাতে মূল্যস্ফীতি ডাউনওয়ার্ড হয়েছে। তো আমরা তো জানি যে এটা হচ্ছে উৎপাদন মৌসুম। এই যে হেমন্তকাল শুরু হলো মতি ভাই, হেমন্তকাল দিয়ে আমরা কিন্তু উৎপাদন মৌসুমে প্রবেশ করি। মাঠে আমন ধান আছে এবং আগাম শাকসবজি বাজারে আসছে। নদী জলাশয়গুলো শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু মাছের আহরণও বেড়ে যাবে আর কি। তো এই সব কিছু মিলিয়ে ডিমের দাম মাঝে মাঝে বেড়েছিল, ডিমের দাম কমে এসছে 135 টাকা। গতকাল আমি ডিম কিনেছি ডজন, এবং ডিমের সাইজ ভালো। আর হচ্ছে যে আলুর দাম তো খুবই কম, এটা আবার একটু বেদনাদায়ক, কারণ আলু চাষিরা দাম পায়নি। আলু যারা কালেক্ট করেছিল এবং হিমাগারে রেখেছিল তারাও দাম পাচ্ছে না। আলু নিয়ে সামনে একটা সংকট তৈরি হতে যাচ্ছে মনে হয়, কারণ আলু চাষে কৃষকরা আগ্রহ হারাতে পারে, কারণ তারা আশঙ্কা করছে যে আগামী তো দাম পাওয়া যাবে না। তো উৎপাদন কম হলে কিন্তু ঘাটতি হবে, এবং ঘাটতি হলে আমদানি করতে হবে ইত্যাদি। তা আলুর দাম বেড়ে অনেক হয়ে যেতে পারে। আলু আমাদের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ, চালের পরে। অবশ্যই। জি, তো এটা আমরা মানে আলুর দাম কম থাকলে আমরা ফিল করি না, যেমন বাতাসে ডুবে থাকতে আমরা ফিল করি না যে আমরা বাতাসে ডুবে আছি, কিন্তু বাতাস বন্ধ হয়ে গেলে ফিল করি। তো আলুটাও এরকম, আলু নিয়ে কিন্তু সংকট তৈরি হতে পারে। আমি এই ব্যাপারে সতর্ক হতে বলবো সরকারকে। আর মানে উৎপাদন যাতে কোনো ক্ষেত্রে বিঘ্নিত না হয় সেটা দেখতে হবে। আমনের উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে অতিবৃষ্টিতে, মাঝে যে মানে নিম্নচাপের কারণে ভারতের ওপর যে ঝড় হলো তার ফলে এখানে যে বেশি বৃষ্টি হয়েছে তাতে আমন এবং আগাম সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেঁয়াজের দাম বৃদ্ধির একটা খবর আছে বড় রকম। তো এটা পেঁয়াজের সিজন না, পেঁয়াজের সিজন সামনে হবে, নতুন পেঁয়াজ উঠবে, সে পর্যন্ত পেঁয়াজ আমদানিও করতে হতে পারে। তো যাই হোক, আমরা তো দেখছি যে চালের দামও কিছুটা নিম্নগতি, মাঝে চালের দাম অনেক বেড়েছিল। তো চাল কিছু আমদানি হচ্ছে, সরকার আমদানি করছে তার যে মজুদ সেটাকে ধরে রাখতে এবং বাড়াতে, যাতে জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারে, এবং বেসরকারি খাত আমদানি করছে। আর আন্তর্জাতিক বাজারের মতো ভাই বলতে চাই, এখন কিন্তু নিম্ন গতিছে, চালের দাম সহ খাদ্যপণ্যের দাম কমছে, জ্বালানি তেলের দামও কমে আসছে। তো এগুলোর একটা প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে বলে আমরা আশা করি, যদি সরকার অভ্যন্তরীণ বাজারটা নিয়ন্ত্রণ করতে পারে, চাঁদাবাজিটা নিয়ন্ত্রণ করতে পারে। এবং ডলারের দাম রিসেন্টলি আবার একটু বাড়ছে, এটা একটু সংকটজনক, কারণ ডলারের দাম বাড়লে ইম্পোর্ট কস্ট বেড়ে যায়, সেটা একটু দেখার বিষয়। আবার ডলারের দাম কমে গেলে রেমিটেন্স ক্ষতিগ্রস্ত হবে, একটা জটিল ব্যাপার। তো এটা মানে সরকারকে দক্ষভাবে এই মানে পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ হাসান মামুন আপনাকে। দর্শক মূল্য আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।